This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ পুরমন্ত্রী। আজই মলারাকে পদত্যাগের করতে নির্দেশ ফিরাদ হাকিমের। খবর সূত্রে অমরাবতী মাঠ দখল করে প্রমোটিং এর অভিযোগ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হস্তক্ষেপ পুরমন্ত্রী। খবর সূত্রে কারণটা আমি জানতে চেয়েছি, আজকেই কথা হয়েছে। আজকেই বেলা 12:30-1টার সময় ফোন করেছিলেন, তখনই কথা হয়েছে এবং আমি জানতেও চেয়েছি। স্বাভাবিকভাবেই এটা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিতে আমাকে বলেছে যে আমার যা বক্তব্য আছে ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পৌঁছে দেবেন। আমি তো মুখ্যমন্ত্রীর কাছেই ব্যাখ্যা চাইব যে কারণ কী কেন এই ধরনের চক্রান্ত করলো, এরকম একটা অপবাদ দিল। আমার এটাই জানা, আমার পথটা ব্যাপার না, পথ ছাড়তে আমার বিন্দুমাত্র কুণ্ঠিত না, কিন্তু পথ ছাড়ার সময় যে বদনামটা দেওয়া হচ্ছে সেই বদনামটা আমি নিতে নারাজ। আমি তো কোনো অন্যায় করিনি, আমার তো কোনো অন্যায় নেই, মাঠও বিক্রি হয়নি, মাঠের একটা ঘাস দুব্বা কিছুই বিক্রি হয়নি, আমি অপবাদটা নেব কেন? পুরো তদন্ত চেয়েছি এবং আমি জানতে চেয়েছি যদি আমার অপরাধটাকে প্রকাশ্যে বলা হোক, বাংলার মানুষ জানুক আমার অপরাধ কী কী, আর আমি যদি নিরপরাধ হই সেটা বাংলার মানুষের কাছে ক্লিয়ার করা হোক। এটা আমি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছি, জানতে চাইব। চিঠি পাঠিয়েছে? হ্যাঁ, অবশ্যই। মুখ্যমন্ত্রীর সোজা হিসেব কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। ক্যাবিনেটেও বারবার বলেছেন, উনি অন্য সময় বারবার আমাদের দলীয় সভায় বলেছেন, কোনো অন্যায়কে প্রশ্রয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন না। দলের মধ্যে যারা বিশেষ করে মিউনিসিপ্যালিটি চালাচ্ছেন, পঞ্চায়েত চালাচ্ছেন, তাদের এই বার্তাটা পরিষ্কার হওয়া উচিত। মানুষ কি চাইছে, কোনটা ঠিক কোনটা অন্যায়, এটার নির্বাচনের জ্ঞান প্রত্যেকটা জনপ্রতিনিধির হওয়া উচিত। পরে খবরে আসি, যাদবপুর কাণ্ডের প্রতিবাদ আর সেই প্রতিবাদ করায় মেদিনীপুরের ছাত্রীকে লকআপে অত্যাচারের অভিযোগ। আইজি মুরলীধর শর্মার নেতৃত্বে তদন্তের নির্দেশ হাইকোর্টের। কলেজ বিশ্ববিদ্যালয় ধর্মঘটের দিন মেদিনীপুর থানায় নিয়ে গিয়ে অমানবিক অত্যাচারের অভিযোগে হাইকোর্টে মামলা সুচরিতা দাসের। সেই মামলায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা সহ পুলিশের বিরুদ্ধে সব অভিযোগ খতিয়ে দেখে মুরলীধর শর্মাকে রিপোর্ট দেওয়ার নির্দেশ আদালতের। অভিযুক্ত পুলিশ অফিসারকেও হলফনামা দিতে নির্দেশ। 26শে মার্চ মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 4 ডিএসও নেত্রী যারা পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলছিলেন তাদের মামলার ভিত্তিতে তদন্তে মুরলীধর শর্মাকে দেওয়া যেতে পারে বলে প্রস্তাব বিচারপতির। পাশাপাশি অভিযোগকারীদের মধ্যে তফসিলি ছাত্রী থাকায় এই মামলায় রাজ্য তফসিলি কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন ও মেডিকেল বোর্ড যুক্ত করার প্রস্তাব দিয়েছেন বিচারপতি। কাল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। যেখানে সিসিটিভি নেই, এইরকম কয়েকটা রুম আছে, ওই রুমগুলোর মধ্যে আমাকে নিয়ে যাওয়া হয়, একবার করে মারা হয়, আবার হাজতে নিয়ে এসে রাখা হয়। ওখানে মারার সময় অ্যারেস্ট না করেই আমি যখন তাদেরকে প্রশ্ন করি যে এভাবে আপনারা তুলে এনে আপনাদের কি কোনো রাইট আছে আমাদের এভাবে আপনারা আমাদের ওপর অত্যাচার করছেন, তখন তিনি বলেন যে তোরা অনেক শিখে গেছিস, তোরা শিক্ষিত, আর হচ্ছে আমাদেরকে ওইসব রাইট ফাইট শিখাতে আসিস না। তারপরেও যখন আমি কোশ্চেন করি, ওখানকার লেডি কনস্টেবলরা বলছেন, তারপরেও যখন আমি কোশ্চেন করি যে আপনারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তো, তখন ওনারা বলেন যে না, আমরা পরীক্ষা দিয়ে চাকরি পাইনি, আমরা তোর মতো গিয়েছিলাম, চাকরি পেয়েছি। এই ধরনের কুরুচিকর মন্তব্য, যেটা আমি নিজে ছাত্র হিসেবে আমার বলতে মানে প্রচণ্ড বাজছে। এবার এই রকম সব ঘটনা, আমাকে থাপ্পড় কিল ঘুষি আমার এখানে কেটে দেওয়া হয়েছে, আমার এইখানে কালশিটে পড়ে গেছে, আমার ঘাড়ে হাতে পায়ে সমস্ত জায়গাতে লেগেছে। অলুমেন পিএস মিদনাপুরের সাথী বারিক, তার নামে বারে বারে অভিযোগ উঠছে। সকাল 9:30 থেকে রাত্রি 2টো পর্যন্ত থানায় এই মেয়েটিকেই তাকে আটকে রেখে দেওয়া হয়, তাকে থানার মধ্যে নির্যাতন করা হয়, অভিযোগ করা হয়, তার ভিত্তিতেই আমরা আদালতে মামলা করি। আদালত আজকে নির্দেশ দিয়েছে ডিআইজি ট্রেনিং তাকে রিপোর্ট দিতেই, ঘটনার নিরপেক্ষ একটা রিপোর্ট উনি পেশ করবেন হাইকোর্টে। আর যে অফিসার ইনচার্জের অভিযোগ সাথী বারিক,
তিনিও একটা হলফনামা ফাইল করবেন থ্রু স্টেট আমাদের মামলায়, তারপর মামলার পুনরায় শুনানি হবে। শান্তিপূর্ণভাবে আমরা গিয়েছিলাম, কিন্তু সেখানে আমাদেরকে পুলিশ জোরপূর্বক টেনে হিচড়ে মানে আমাদেরকে তুলে নিয়ে যায় এবং থানাতে নিয়ে গিয়ে, মহিলা থানায় আমাদের চারজন ছাত্রীকর্মী আমরা ছিলাম, সেখানে নিয়ে গিয়ে সিসিটিভির আওতার বাইরে সেখানে আমাদেরকে নিয়ে গিয়ে বর্বরভাবে আক্রমণ করে এবং আমাদেরকেও সেখানে মানে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, যেটা মানে যে শব্দগুলো কোথায় ঢালা হলো, হাতে আমাকে ঢেলে দেয়। মানে যখন আমাকে একা রেখে ওই রুমে অত্যাচার করা হয়, একই সঙ্গে প্রথম নিয়ে যাওয়ার পরে চারজনকে একই সঙ্গে আমাদেরকে মারা হয়। বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি রুখতে বিল আনছে সরকার, বিধানসভায় জানালেন ব্রাত্য। বেসরকারি স্কুলের ব্যয় বৃদ্ধি ইস্যুতে নতুন কমিশন গঠন করা হবে, বিধানসভায় জানান শিক্ষামন্ত্রী। আমরা স্কুলের ক্ষেত্রেও চাই, প্রাইভেট স্কুলের ক্ষেত্রে, যে এই বেতন বৃদ্ধি। অনেক মধ্যবিত্ত অভিভাবকের এতে অনেক সমস্যা হয়, প্রচুর মধ্যবিত্ত অভিভাবক এই হঠাৎ করে বেতন বৃদ্ধি হলে তিনি তো মাসের শুরুতে একটা পরিকল্পনা করে রাখেন যে ছেলে মেয়ে ভর্তির জন্য তার এই খরচা আছে, হঠাৎ করে একটা নোটিশ দিয়ে সেই বেতন বাড়িয়ে দেওয়া বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং নির্দেশ করে তাই আমরা একটা এই বিষয়ে বিল আনতে চাই, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে আছে, বিবেচনাধীন আছে। আশা করছি এটা আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা বিধানসভায় পাশ করতে পারবো। কবে কার্যকরী হবে সেটা অবশ্যই আমাদের এখানে মাননীয় রাজ্যপালের স্বাক্ষরের উপর নির্ভর করছে। বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে অবশেষে বিল আনছে সরকার, কিন্তু আদৌ সুরাহা হবে কি, সন্দিহান অভিভাবকরা। স্কুলে লাগছে 3 লাখ টাকা, বাড়ি থেকে যাওয়া আসা করবে স্কুলে, প্রাইভেট স্কুলে 3 লাখ টাকা লাগছে। হ্যাঁ, তাহলে পরে আর না পড়ালে তো হবে না, পড়াতেই হবে। তো আগে পড়াতে গেলে এখন সরকার থেকে তো কোনো স্টেপ নিচ্ছে না, এগুলো নেওয়া উচিত। এবার একটা বিল আনা হোক, বলা হচ্ছে, কিন্তু মনে হয় না আসবে কোনো বিল। সত্যি আগে বিল ডে বাই ডে ইনক্রিজ করে যাচ্ছে শুধু, মানে আমার বাংলা মিডিয়ামে পড়াশোনা হয় না, বাচ্চাদের শিক্ষিত করার জন্য ইংলিশ মিডিয়ামে দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে কন্ট্রোল না। সত্যি তাই, আমাদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ফলে সরকার এই বিল এনে এবং বিষয়টা দেখলে কোথাও কি মনে হয় যে একটা কন্ট্রোল বা ব্যালেন্স বোঝা যাচ্ছে না, যতক্ষণ না আসছে, যতক্ষণ না ইমপ্রুভ না হচ্ছে, ইমপ্লিমেন্ট না হচ্ছে, ততক্ষণ তো আমরা কিছু বলতে পারছি না। হোক, তারপরে বোঝা যাবে যে কি হবে। আগেই মানে পশ্চিমবঙ্গ সরকারের এই বিষয়ে ধ্যান দেওয়া দরকার ছিল, আর সব থেকে বেশি দরকার আছে আমাদের সরকারি স্কুলের যে শিক্ষকেরা, তাদের শিক্ষাগত মান সমস্ত কিছু অনেক বেশি, কিন্তু আমরা সেটা মানে প্রয়োগ হতে দিচ্ছি না। সরকার তার দিকে কোনো ধ্যান নেই। সরকারি শিক্ষকদের মান ঠিক, সরকারি স্কুলের মান ঠিক করা, এটা আগে করলে বেসরকারি স্কুলের চাহিদা কমবে এবং তাহলেই তাদের এই যে ফিস বাড়ানোর যে প্রবণতা এবং ইচ্ছে, সেটাতে মানুষ সাথ দেবে না। বিল এনে যদি তার উপর লাগাম পড়ানো হয়, সেটাকে সবসময় সাধুবাদ বলতে হবে। কিন্তু কেন একটা সমাজের সমস্ত ছেলে মেয়ের মধ্যে প্রবণতা তৈরি হচ্ছে প্রাইভেট সেক্টরে চলে যাব বেশি পয়সা দিয়ে? তার কারণ সরকারের যে নিজস্ব ক্ষেত্র রয়েছে, সেটা যত দিন যাচ্ছে সেটা ক্রমাগতভাবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হচ্ছে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সব বিষয়ে। সেই ক্ষেত্রে কোনো স্থিরতা যে নেই, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বেসরকারি ক্ষেত্রে বিল আনার ব্যাপারে যে উদ্যোগ, সেটা নেওয়ার ক্ষেত্রে যে যথেষ্ট সমস্যা আছে, সেটা সরকার যারা চালায় তারা নিশ্চয়ই বোঝেন, সেই জন্য তাদের এতটা সময় লাগছে। ইন্টারনেট টেলিকম দুনিয়ায় বড় চমক, খুব তাড়াতাড়ি ভারতে শুরু হতে পারে স্টারলিংকের পরিষেবা। এয়ারটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতে পরিষেবা শুরু করতে পারে ইলন মাস্কের সংস্থা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ। সোমনাথ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সোমনাথের থেকে আরো ডিটেলসে জানবো। সোমনাথ, দেখো, অত্যন্ত দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা, যেটা কিনা ইলন মাস্কের সংস্থা স্টারলিংক দিয়ে থাকে। এখন যেটা জানা যাচ্ছে যে তারা ভারতীয় সংস্থা এয়ারটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতের পরিষেবা শুরু করছে, এবং সেটা 2026 সালের শুরুতেই সম্ভবত ভারতে কয়েকটা সীমাবদ্ধ শহরে এই পরিষেবা শুরু হতে পারে, এবং পরে তা গোটা ভারতে ছড়িয়ে দেওয়া হবে। যেটা পার্থক্য সাধারণ নেট পরিষেবা থেকে স্টারলিংকের পরিষেবা, সেটা হলো স্টারলিংক সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট পরিষেবা দেয়, এবং তাই জন্যই তাদের নেটের স্পিড
5G থেকে অন্তত 25 গুণ দ্রুত, 25 গুণ ফাস্ট হয়। সুতরাং বুঝতেই পারছি কতটা ফাস্ট তারা নেট স্পিড দিয়ে থাকে। এবং এই নেটের যদি পরিষেবা ভারতে চালু হয় তাহলে যারা ভারতের যারা এই মুহূর্তে নেটিজেন বা যারা নেট দুনিয়ায় কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব সুবিধার জায়গায় হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সোমনাথ, তাও এই পরিষেবা শুরু হতে কতদিন সময় লাগতে পারে সেই বিষয়ে কোনো রকম কিছু সামনে আসছে? বিবৃতিতে কিন্তু সেই বিষয়টা স্পষ্ট করা হয়নি, কিন্তু আমি যেটা বললাম যে আমরা যেটা খবর পাচ্ছি যে এয়ারটেলের সঙ্গে যেহেতু তারা গাঁটছড়া বেঁধেছে এবং যেহেতু ভারতে এয়ারটেলের একটা কাস্টমার বেস খুব ভালো রকমভাবে রয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে আগামী বছর মাঝামাঝি সময় থেকে ভারতে ধন্যবাদ।